আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সাথে আছে আমি মাহাতা। আমরা আমাদের আজকের ক্লাসে পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি এই টপিকটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। দেখো, কোন একটা বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি যদি তুমি বলতে চাও, ওই বস্তুটাকে অবশ্যই কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক দিয়ে অতিক্রম করতে হবে, তখন তুমি ওই বস্তুটার গতিকে পর্যাবৃত্ত গতি বলতে পারবা। ঠিক আছে স্যার, সংজ্ঞাটা যদি আমরা একটু ফর্মালি বলি, পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোনো বস্তুর গতি যদি এমন হয় যে ওই বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক দিয়ে অতিক্রম করতেছে, তখন ওই বস্তুর গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো। ঠিক আছে, আমরা এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের এটা হচ্ছে একটা ঘড়ি। ঠিক আছে, ঘড়ির এটা ধরো একটা মিনিটের কাঁটা, এবং আমরা এই 12 কে একটা নির্দিষ্ট বিন্দু হিসেবে কল্পনা করতেছি। আচ্ছা, এখন দেখো এই মিনিটের কাঁটাটা এই নির্দিষ্ট বিন্দুকে ঠিক 60 মিনিট পরে একবার অতিক্রম করবে, এবং ডিরেকশনটা দেখো এইভাবে ওর অতিক্রম করার ডিরেকশন বা অতিক্রম করার দিকটা ঠিক আবার 60 মিনিট পরে ঘড়ির এই মিনিটের কাঁটাটা এই নির্দিষ্ট বিন্দুকে আবার একবার অতিক্রম করবে, আবার ঠিক 60 মিনিট পরে এই নির্দিষ্ট বিন্দুটাকে মিনিটের কাঁটাটা আবার একবার অতিক্রম করবে। তাহলে আমাদের শর্তগুলো মানতেছি কিনা দেখি আমরা। আমাদের এই ঘড়ির কাঁটাটা একটা নির্দিষ্ট বিন্দুকে, এই যে নির্দিষ্ট বিন্দু আমরা ধরে নিয়েছি নির্দিষ্ট সময় পর পর, মানে আমাদের মিনিটের কাঁটার ক্ষেত্রে 60 মিনিট পর পর। ঠিক আছে, একই দিক দিয়ে, দেখছো একই দিক দিয়ে অতিক্রম করতেছে, অর্থাৎ মানে ও ঘুরতেছে কিন্তু একই ডিরেকশনে। এমন হবে না যে ও একবার যাচ্ছে এই দিক দিয়ে আরেকবার যাচ্ছে এই দিক দিয়ে, এরকম হবে না। ও কিন্তু একই দিক দিয়ে অতিক্রম করতেছে এই নির্দিষ্ট বিন্দুটাকে। তাই আমরা কি বলতে পারি যে ঘড়ির যে কাঁটা, এই কাঁটার গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যে সূর্যের চারদিকে পৃথিবীর যে গতিটা, এটাও কিন্তু পর্যাবৃত্ত গতি। কেন? কারণ দেখো, ধরো কথার কথা, আমরা ঠিক এই পয়েন্টে ঠিক এখানে একটা নির্দিষ্ট বিন্দু কল্পনা করতেছি। ঠিক আছে, তাহলে পৃথিবী কিন্তু 365 দিন পর এই নির্দিষ্ট বিন্দুটাকে দেখো একই দিক দিয়ে অতিক্রম করবে। একই দিক দিয়ে কি করবে স্যার? অতিক্রম করবে। আবার 365 দিন পর একই দিক দিয়ে অতিক্রম করবে, আবার 365 দিন পর একই সিকোয়েন্সে বা একই দিক দিয়ে অতিক্রম করবে। যেহেতু আমাদের এই তিনটা কন্ডিশন ফুলফিল করতেছে, তাই আমরা কি বলতে পারি যে সূর্যের চারদিকে পৃথিবীর যে গতিটা, এটা কিন্তু পর্যাবৃত্ত গতি। কেন? আমাদের ধরে নেওয়া একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক দিয়ে অতিক্রম করতেছে। তাই আমরা কি বলতে পারি স্যার? সূর্যের চারদিকে পৃথিবীর গতিটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখি আমাদের সরল দোলক, বা আমরা যেটাকে ফর্মাল ভাষায় পেন্ডুলাম বলে থাকি, এই পেন্ডুলামের গতিও কিন্তু কি হবে? পর্যাবৃত্ত গতি হবে। স্যার কেন হবে? কারণ হচ্ছে দেখো, তোমার এই যে দেখো, এটা হচ্ছে পেন্ডুলামের সাম্য অবস্থা বা স্বাভাবিক অবস্থা। ঠিক আছে, তবে এই পেন্ডুলামকে সাম্য অবস্থা বা এই সরল দোলকটাকে সাম্য অবস্থা থেকে একটু এদিকে নিয়ে গেছি, তারপর ছেড়ে দিছি। আমি এইখানে একটা নির্দিষ্ট বিন্দু কল্পনা করতেছি। ঠিক আছে, তাহলে এই সরল দোলকের এই যে এটা হচ্ছে সাম্য অবস্থা বা স্বাভাবিক অবস্থা। তো স্বাভাবিক অবস্থা থেকে আমি ওকে এক পাশে নিয়ে গিয়ে ছেড়ে দিছি। তাহলে দেখো, এটা কিন্তু এই বরাবর গতিশীল হবে। তো নির্দিষ্ট সময় পর পর এই নির্দিষ্ট বিন্দুকে কিন্তু দেখো ও যাবে, চলে আসছে, আবার নির্দিষ্ট সময় পর এই বিন্দুকে অতিক্রম করবে। এই যে দেখো, গেছে, আসছে, আবার নির্দিষ্ট সময় পর একই দিক দিয়ে এই নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে। আমি যদি এটা একটু দেখি, দেখো ও এই নির্দিষ্ট বিন্দুকে এই যে দেখো গেছে, আবার দেখো আসছে। তাহলে এই যে দেখো, এই ডিউরেশন পর ও একই দিক দিয়ে এই বিন্দুকে অতিক্রম করবে। আবার ওর ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো ও এই যে গেছে,
এই পথটা, আবার ফিরে আসছে। তাহলে এই সময় পর ওর ডিরেকশনটা আবার একই হয়ে গেছে। তার মানে কি, আমরা সরল দোলকের গতিকে কি বলতে পারি? পর্যাবৃত্ত গতি বলতে পারি। কেন? একটা নির্দিষ্ট সময় পর পর ও একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে কি করতেছে? অতিক্রম করতেছে। তাই আমরা পেন্ডুলাম বা সরল দোলকের গতিকে পর্যাবৃত্ত গতি বলতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের পর্যাবৃত্ত গতি, যদি আমরা কোনো বস্তুর গতিকে বলতে চাই যে স্যার আমার এই বস্তুটার গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি, তখন ওই বস্তুটাকে অবশ্যই কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক দিয়ে কি করতে হবে? অতিক্রম করতে হবে। তখন আমরা ওই বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখছি, আরো অনেকগুলো উদাহরণ হতে পারে। যেমন ওই ফ্যানের যে ঘূর্ণনটা, এটাও পর্যাবৃত্ত গতি হতে পারে। ঠিক আছে? আমাদের হৃৎপিণ্ড যে দুপ 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 করে মানে একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে, তো এটাও পর্যাবৃত্ত গতি হতে পারে। সাইকেলের চাকার যে গতিটা, এটাও পর্যাবৃত্ত গতি হতে পারে। তো সাইকেলের চাকার গতি পর্যাবৃত্ত গতি কেন? আমাদের হৃদস্পন্দনের যে সংকোচন প্রসারণ, এটাও পর্যাবৃত্ত গতি কেন? ফ্যানের পাখার যে গতিটা, এটাও পর্যাবৃত্ত গতি কেন? কারণ সকল ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক দিয়ে অতিক্রম করা হচ্ছে। তাই সাইকেলের চাকার গতি, ফ্যানের পাখার ফ্যানের যে পাখাগুলো আছে, ওই পাখাগুলোর গতি, আমাদের হৃৎপিণ্ডের যেই সংকোচন প্রসারণ, এগুলো হচ্ছে আমাদের, অর্থাৎ হৃদস্পন্দন, এগুলো হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। ঠিক আছে? আচ্ছা, আমাদের এরপরে হচ্ছে একটা বিষয় নিয়ে জানতে হবে। ওই বিষয়টা হচ্ছে পর্যায় বা স্পন্দন বা দোলন। স্যার ঠিক আছে, একদম ইজি কনসেপ্ট, আমরা একদম মানে নিজেদের ভাষায় বলতেছি। দেখো তো, পর্যায় কাকে বলে? তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো আবার ওইখানে ফেরত আসবা, এটা হচ্ছে একটা পর্যায় বা একটা স্পন্দন বা একটা দোলন। ঠিক আছে? একটু করে দেখো, ধরো আমাদের এটা সাম্য অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় আমার এই পেন্ডুলামটা বর্তমানে এখানে আছে বা সরল দোলকটা এখানে আছে, তো আমি ওকে এক পাশে নিয়ে গিয়ে ছেড়ে দিছি। তার মানে ও যাত্রাটা কিন্তু এখান থেকে শুরু করছে। তাহলে ও দেখো, এখান থেকে ও যাত্রা শুরু করছে, একবার গেছে আবার আসছে। এই যে দেখো, আমার এই সরল দোলকটা একবার গেছে, বুঝছো? আবার কিন্তু চলে আসছে। ঠিক আছে? তাহলে ও যেখান থেকে যাত্রা শুরু করছে আবার কিন্তু এখানে ফেরত আসছে। তাহলে আমরা এই সম্পূর্ণ অংশটাকে কি বলবো? একটা পর্যায় সম্পন্ন হয়েছে, এই কথাটা বলতে পারবো। বা একটা স্পন্দন সম্পন্ন হয়েছে, এই কথাটা বলতে পারবো। বা একটা দোলন সম্পন্ন হয়েছে, এই কথাটা বলতে পারবো। তাহলে স্যার দোলন, পর্যায় বা স্পন্দন জিনিসটা কি? তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো আবার ওইখানে ফেরত আসছো, তখন আমরা বলবো যে তুমি একটা পর্যায় সম্পন্ন করছো বা একটা দোলন সম্পন্ন করছো। ঠিক আছে? ধরো পৃথিবী এখান থেকে যাত্রা শুরু করছে, ও আবার এখানে ফেরত আসছে। এই যে দেখো, এখান থেকে যাত্রা শুরু করছে, আবার যদি ওইখানে ফেরত আসে, তো তখন আমরা কি বলতে পারি? এই যে পৃথিবী হচ্ছে একটা পর্যায় সম্পন্ন করছে, ও আবার ঘুরছে, ও আরো একটা পর্যায় সম্পন্ন করছে, ও আবার ঘুরে আসছে, ও আরো একটা পর্যায় সম্পন্ন করছে। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের পর্যায়, স্পন্দন বা দোলন এর মূল কনসেপ্টটা কি? এর মূল কনসেপ্টটা হচ্ছে তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো আবার ওইখানে যদি ফেরত আসো, তখন আমরা বলবো তুমি একটা পর্যায় সম্পন্ন করছো বা একটা স্পন্দন সম্পন্ন করছো বা একটা দোলন সম্পন্ন করছো। তোমাদেরকে যদি আমি এই কথাটা স্প্রিং এর ক্ষেত্রে বুঝাই, দেখো তুমি, এটা হচ্ছে একটা স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। ঠিক আছে? তুমি কি করছো? এই স্প্রিংটাকে সম্প্রসারিত করছো বা টানছো। ঠিক আছে? তো এটা স্প্রিং এর সাম্য অবস্থা। তুমি একটা ধরো ভর জুড়ে দিছো, এটা স্প্রিং এর স্বাভাবিক অবস্থা বা সাম্য অবস্থা। তো এই স্প্রিংটাকে তুমি টানছো বা স্প্রিং একটা ভর জুড়ে দিছো, স্প্রিংটা কিন্তু সম্প্রসারিত বা প্রসারিত হয়ে যাবে। তো প্রসারিত হয়েছে, এই যে স্প্রিংটা প্রসারিত হয়েছে। ঠিক আছে? তা আমি স্প্রিংটাকে ধরো টেনে এখানে নিয়ে আসছি বা স্প্রিংটাকে আমি সম্প্রসারিত করছি। ঠিক এখান থেকে আমার যাত্রাটা শুরু হচ্ছে। তাহলে আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিছি, তাহলে স্প্রিংটা একবার উঠবে বা একবার সংকুচিত হবে।
এই যে একবার সংকুচিত হয়েছে, আবার প্রসারিত হয়ে ও যেখান থেকে যাত্রা শুরু করছে ওইখানে ফেরত আসবে। তখন আমরা কি বলবো যে স্প্রিংটা একটা পর্যায় সম্পন্ন করছে। আর ঠিক আছে, তাহলে ও দেখো স্বাভাবিক অবস্থা, আমরা টেনে ওকে প্রসারিত করছি, ছেড়ে দিছি, তাহলে ও গিয়ে এই যে একবার সংকুচিত হবে, আবার কিন্তু ও এখানে কিন্তু থেকে যাবে না, আবার কিন্তু ও আগের জায়গায় ফেরত আসবে। আমরা এখান থেকে যাত্রা শুরু করছি না, আগের জায়গায় ফেরত আসবে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে একটা পর্যায় সম্পন্ন করছে আমরা বলবো, বা একটা দোলন সম্পন্ন করছে, বা একটা স্পন্দন সম্পন্ন করছে আমরা বলবো। ঠিক আছে, তাহলে মূল কথাটা তোমরা লিখে রাখো, পর্যায় বা স্পন্দন জিনিসটা কি, ও যেখান থেকে আমরা যাত্রা শুরু করব আবার যদি ওখানে ফেরত আসি, এটা হচ্ছে আমাদের একটা স্পন্দন বা একটা পর্যায় বা একটা দোলন। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো, তোমার একটা পর্যায় সম্পন্ন করতে যে সময়টা লাগে আমরা ওইটাকে বলবো হচ্ছে পর্যায়কাল। ওইটাকে আমরা কি বলবো বলো তো সবাই? পর্যায়কাল। তুমি একটা পর্যায় সম্পন্ন করতে অথবা একটা দোলন সম্পন্ন করতে যে সময়টা লাগে ওইটা হচ্ছে তোমার পর্যায়কাল। আর পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। পর্যায়কালকে আমরা স্যার টি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা, আমাদের এর পর্যায়কালের যে একক, এটা হচ্ছে পর্যায়কালের প্রকাশ। পর্যায়কালের একক হচ্ছে আমাদের সেকেন্ড। বুঝতে পারছো স্যার? পর্যায়কাল কাকে বলে? একটা পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে। পর্যায় মানে কি, তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো এখানে আবার যদি ওইখানে ফেরত আসো, ওইটা হচ্ছে একটা পর্যায়। দেখো তুমি এখান থেকে শুরু করছো যাত্রা, আবার এখানে ফেরত আসছো, তো তো দেখো তো যেখান থেকে শুরু করছো আবার এখানে যাত্রা শেষ করছো, তো তুমি ওইটাকে একটা পর্যায়ে বলতেছো। তো তুমি এই যে দেখো গেছো আবার আসছো, সময় লাগছে না? অর্থাৎ একটা পর্যায় সম্পন্ন করতে তোমার থেকে যে সময়টা লাগে ওইটাকে আমরা পর্যায়কাল বলতেছি। স্প্রিং এর ক্ষেত্রে দেখো তুমি একবার উঠছো একবার নামছো, তুমি একটা পর্যায়ে বলতেছো। আর এই একটা পর্যায় সম্পন্ন করতে তোমার যে সময়টা লাগছে সেটা হচ্ছে কি স্যার? স্প্রিং এর পর্যায়কাল। কথাকে বুঝতে পারছো? তাহলে আমাদের পর্যায়কাল কাকে বলে স্যার? একটা পর্যায় সম্পন্ন করতে অথবা একটা স্পন্দন সম্পন্ন করতে অথবা একটা দোলন সম্পন্ন করতে যে সময়টা লাগে এটাকে আমরা কি বলবো স্যার? পর্যায়কাল বলবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের কিন্তু ও গেছে আবার আসছে, সম্পূর্ণ কাজটা করতে, মানে একবার গেছে একবার আসা, এই কাজটা করতে গেছে আসছে, এই সম্পূর্ণ কাজটা করতে যে সময়টা লাগছে ওইটাকে আমরা কি বলতেছি? পর্যায়কাল বলতেছি। কথার কথা ও গেছে, তো যাইতে কতক্ষণ লাগছে? যাইতে ধরো কথার কথা আমরা মানে ওর পর্যায়কালকে আমরা কি বলি? টি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ও গেছে এবং আসছে, ধরো কথার কথা ও গেছে এবং আসছে, এটার জন্য ওর হচ্ছে, ধরো ও গেছে এবং আসছে, এটার জন্য ওর হচ্ছে টি সেকেন্ড সময় লাগছে। টি সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে, টি সেকেন্ড সময় লাগছে। ও গেছে এবং আসছে, এটার জন্য কি কতক্ষণ লাগছে? টি সেকেন্ড সময় লাগছে। অর্থাৎ একটা পর্যায় সম্পন্ন করতে যে সময়টা লাগে এটাকে আমরা পর্যায়কাল বলতেছি। আর পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। ও একবার গেছে একবার আসছে, টি সেকেন্ড সময় লাগছে আমরা ধরে নিছি। এখন দেখো তাহলে ও গেছে অর্ধেক পথ, আবার আসছে অর্ধেক পথ। তাহলে এখন দেখো ও যে গেছিল এটা হচ্ছে তোমার মোট সময়ের অর্ধেক বা t/2, বা মোট সময় তোমার t সেকেন্ড, তার অর্ধেক হচ্ছে t/2। ও আবার আসছে, মোট সময়ের অর্ধেক লাগবে না? t/2, মানে ওর যাওয়ার জন্য যতক্ষণ লাগবে আসার জন্য কিন্তু ঠিক একই সময় লাগবে। তাহলে মোট কাজটা হচ্ছে গেছে এবং আসছে, অর্ধেক কাজটা কি? গেছে, অর্ধেক কাজটা কি? আসছে। তো ও যে গেছে, যাইতে তোমার মোট সময়ের অর্ধেক লাগবে t/2 বা t/2, আর আসতে মোট সময়ের অর্ধেক লাগবে। বুঝছো? ধরো কথা ও গেছে এবং আসছে, এবং
যাইতে এবং আসতে ওর 10 সেকেন্ড সময় লাগছে, তার মানে ওর পর্যায়কাল কতক্ষণ বলবো আমরা? 10 সেকেন্ড বলবো। ঠিক আছে, ও এখান থেকে যাত্রা শুরু করছে, গেছে, আবার আসছে, 10 সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ ওর পর্যায়কাল কিন্তু 10 সেকেন্ড। আচ্ছা, এখন দেখো তাহলে ওর যাইতে কতক্ষণ লাগবে? t/2, মানে হচ্ছে কতক্ষণ স্যার? 5 সেকেন্ড। ওর আসতে কতক্ষণ লাগবে? t/2, মানে 5 সেকেন্ড। মানে ওর যেতে যতক্ষণ লাগবে কিন্তু আসতে কিন্তু ঠিক অতটা সময় লাগবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে তোমার পরীক্ষাটা কিন্তু অবশ্যই বায়ুশূন্য স্থানে করতে হবে। বায়ুশূন্য স্থানে যদি তুমি একটা পেন্ডুলামকে অথবা একটা সরল দোলককে কোনো একদিকে নিয়ে গিয়ে ছেড়ে দাও, ওই ক্ষেত্রে এটা যেতে যতক্ষণ লাগবে আসতে কিন্তু ঠিক মানে ঠিক ততটা সময় লাগবে বায়ুশূন্য স্থানে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো তোমার মোট পর্যায়কাল 10 সেকেন্ড, এর অর্ধেক সময় 5 সেকেন্ড, বাকি অর্ধেক সময় 5 সেকেন্ড। তাহলে এখন দেখো তোমার মোট পর্যায়কালের অর্ধেক সময় ও যেই দিকে গেছে, দেখো এখান থেকে যাত্রা শুরু করছে, মোট পর্যায়কালের অর্ধেক সময় তুমি ও যেদিকে গেছে, বাকি অর্ধেক সময় দেখো, বাকি অর্ধেক সময় একই পথে, দেখো তো পথ কিন্তু একটাই, পথ কিন্তু একটাই, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে ফেরত আসছে। ঠিক আছে, তাহলে তোমার মোট সময়টা 10 সেকেন্ড, মোট সময়টা 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডের অর্ধেক সময় ও কিন্তু গেছে, বাকি অর্ধেক সময় ও একই পথে তার বিপরীত দিকে ফেরত আসছে। ঠিক আছে, আমি কিন্তু একটু আগে তোমাদেরকে বলছি একটা সরল দোলকের যে গতিটা বা পেন্ডুলামের যে গতিটা, এটা কিন্তু পর্যায়বৃত্ত গতি। আর আমরা এখন দেখতেছি হচ্ছে এই পেন্ডুলামের ক্ষেত্রে ও ওর পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে ফেরত আসে। তো পর্যায়বৃত্ত মানে যাদের গতিটা পর্যায়বৃত্ত গতি, ওরা যদি পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ফেরত আসে, ও পর্যায়বৃত্ত গতি সম্পন্ন ওই সকল বস্তুর গতিকে আমরা একটা স্পেশাল নাম দিব। তখন কথা বুঝিও, কোন একটা বস্তুর গতি যখন পর্যায়বৃত্ত গতি হবে, তখন পর্যায়বৃত্ত গতি সম্পন্ন ওই বস্তুটা যদি পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যায়, দেখো অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে যদি যায়, তখন আমরা ওই পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তুটার গতিকে একটা স্পেশাল নাম দিব। ওইটা হচ্ছে কি স্যার? ওইটা হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি, তোমরা কি বুঝতে পারছো? তাহলে স্যার স্পন্দন গতি বা দোলন গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা বা কোনো বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে ফেরত আসলে তখন তাকে স্পন্দন গতি বলে। ঠিক আছে, বা দোলন গতি বলে। কথা বুঝতে পারছো? তার মানে তোমার স্পন্দন গতি বা দোলন গতি হওয়ার জন্য অবশ্যই ওই বস্তুটাকে আগে পর্যায়বৃত্ত গতি হইতে হবে। আমার স্পন্দন গতি বা এই যে দেখো স্পন্দন গতি বা দোলন গতি, এটা হচ্ছে বিশেষ ধরনের কি স্যার? পর্যায়বৃত্ত গতি। তোমার স্পন্দন গতি বা দোলন গতি এটা হচ্ছে বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, একটু করে যদি আমরা দেখি, দেখো সূর্যের চারদিকে পৃথিবীর যে গতিটা, ওর সম্পূর্ণ পথটা অতিক্রম করতে 365 দিন লাগে। তার মানে তোমার 1 বছর সময় লাগে। তো দেখো এই 1 বছর এই সময়টার অর্ধেক সময় ও যে দেখো অর্ধেক সময় ও যেদিকে যাচ্ছে, অর্ধেক সময় বলতে কতক্ষণ? আমরা 365 দিন, তোমার মোট সময়, তাহলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, আবার 2 দ্বারা ভাগ করব। যদি তুমি এটাকে 2 দ্বারা ভাগ করো কত হবে? অর্ধেক সময় কত হবে? 2 × 2 = 1, 16, 8। ঠিক আছে,
আর এখানে কত হবে 2 গুণ 4 মানে 182 সামথিং হবে। আমরা 182 দিন হিসেবে সুবিধাতে ধরে নিচ্ছি, ঠিক আছে। আমরা তাহলে এখন দেখো আমার এই পৃথিবীটা সম্পূর্ণ পথ অতিক্রম করতে কিন্তু 365 দিন লাগবে। এখানে সরলদোলকের ক্ষেত্রে সম্পূর্ণ পথটা অতিক্রম করতে বা একটা পর্যায় সম্পন্ন করতে ওর 10 সেকেন্ড লাগছে আমরা ধরে নিয়েছি, আর ওর একটা পর্যায়ে সম্পন্ন করতে 365 দিন সময় লাগবে। অর্ধেক সময় ও যেদিকে যাচ্ছে, বাকি অর্ধেক সময় ও একই পথে যাচ্ছে। ওর মতো অর্ধেক সময় যেদিকে যাচ্ছে, বাকি অর্ধেক সময় আবার বিপরীত দিকে আসতেছে না। পৃথিবী কিন্তু অল টাইম একই সিকোয়েন্স মেনটেন করে ঘুরতে থাকে। ওর মতো একবার যেদিকে যাচ্ছে আবার আরেক দিকে যাচ্ছে, তার বিপরীত দিকে যাচ্ছে, একবার যেদিকে আসতেছে আবার বিপরীত দিকে যাচ্ছে, ওরকম হবে না। পৃথিবী কিন্তু অল টাইম একই সিকোয়েন্স মেনটেন করে ঘুরে। মানে এরকম হয় না যে ধরো একবার এভাবে যাচ্ছে আবার এভাবে যাচ্ছে, একবার এভাবে যাচ্ছে আবার এভাবে যাচ্ছে, এরকম কিন্তু হয় না। তাহলে আমরা কি বলতে পারি যে সূর্যের চারদিকে পৃথিবীর গতিটা, অথবা তুমি এই ক্ষেত্রে বলতে পারো ঘড়ির কাঁটা কিন্তু অল টাইম এই যে দেখো একই সিকোয়েন্সে ঘুরে বা একই দিক দিয়ে ঘুরে। ও সরল দোলকের মতো একবার ধর এভাবে গেছে, আরেকবার ধর এভাবে গেছে, একবার ধর এভাবে গেছে, আবার একই পথে তার বিপরীত দিকে যাবে, একবার এদিকে যাচ্ছে আবার একই পথে তার বিপরীত দিকে যাবে। কখনো কিন্তু স্যার এরকম হয় না। বুঝছো? তোমার স্পন্দন গতি বা দোলন গতি হওয়ার জন্য তোমার পর্যায়কাল অর্ধেক সময় তুমি যেদিকে যাবা, বাকি অর্ধেক সময় তোমার বিপরীত দিকে আসতে হবে। বাট সূর্যের চারদিকে পৃথিবীর গতির ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য করা যায় না। ঘড়ির কাঁটার গতির ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য করা যায় না। ওরা সবসময় একই সিকোয়েন্স মেনটেন করে ঘুরে। তা আমরা কি বলতে পারি স্যার? সূর্যের চারদিকে পৃথিবীর গতি অথবা ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি হইলেও স্পন্দন গতি নয়, ঠিক আছে। আবার সরল দোলক বা পেন্ডুলামের গতি পর্যাবৃত্ত গতি এবং একই সাথে স্পন্দন গতি হবে, ঠিক আছে। আমরা সংজ্ঞা বলার সময় কি বলছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অবশ্যই সংজ্ঞাটা লিখে ফেলবা। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে ফেরত আসলে, একই পথে তার বিপরীত দিকে ফেরত আসলে তখন তাকে স্পন্দন গতি বলে, ঠিক আছে। আমার এগুলো কিন্তু পর্যাবৃত্ত গতি, কিন্তু স্পন্দন গতি নয়। বাট এটা পর্যাবৃত্ত গতি, এগুলোর সাথে স্পন্দন গতি। তাহলে আমরা মানে ক্লাসের এই পর্যায়ে এসে একটা সামারি করতে পারি। সামারিটা কি স্যার? সামারিটা কি? স্পন্দন গতি, সকল স্পন্দন গতি কি না? পর্যাবৃত্ত গতি না। কিন্তু সরি দেখো, আমাদের সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি না। এই দুটো গতি কিন্তু পর্যাবৃত্ত গতি। এই দুটো গতি স্যার কি? পর্যায়বৃত্ত গতি। তাহলে আমরা কি বলতে পারি? সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়, কিন্তু সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি। মানে কারো কোনো বস্তু গতি যদি তুমি প্রমাণ করতে পারো যে ওইটা স্পন্দন গতি, তাহলে এটা অবশ্যই পর্যাবৃত্ত গতি হবে। কিন্তু পর্যাবৃত্ত গতি হইলে ওইটার যে স্পন্দন গতি হইতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু স্পন্দন গতি যদি হয়, এটাকে অবশ্যই পর্যাবৃত্ত গতি আগে হইতে হবে, ঠিক আছে। আমাদের সারমর্মটা কি স্যার? সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি নয়। দেখো সরি আমি বলতে একটু ভুল বলছি। তাহলে আমাদের মানে সারমর্মটা কি দাঁড়াচ্ছে? সকল স্পন্দন গতি অবশ্যই মানে পর্যাবৃত্ত গতি, সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। বুঝছো? সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। ব্যাখ্যা করো। এই ধরনের একটা উদাহরণ কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমি গুছানো আনসারটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ, তোমরা একটু অবশ্যই নোট করে নিবা, ঠিক আছে। আমি তো বুঝাই দিলাম যে তোমার মানে স্পন্দন গতি হওয়ার জন্য কোনো বস্তুর গতি যদি স্পন্দন গতি হয়, তাহলে ওকে অবশ্যই পর্যাবৃত্ত গতি হইতে হবে। বাট পর্যাবৃত্ত গতি হইলে ও স্পন্দন গতি হইতে পারে, নাও পারে।
দেখো এই তিনটা গতি কিন্তু পর্যাবৃত্ত গতি। তো বলতেছে ঠিক আছে আমি স্পন্দন গতি হব, ও বলতেছে না আমি স্পন্দন গতি হব না, আমি স্পন্দন গতি হব না। তাহলে পর্যাবৃত্ত গতি, দুনিয়ার সকল পর্যাবৃত্ত গতি মানে স্পন্দন গতি হইতে পারে নাও পারে। কি বলতেছি যে পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি হইতে পারে নাও পারে, কিন্তু যদি স্পন্দন গতি হয় এটা অবশ্যই পর্যাবৃত্ত গতি হবে। স্পন্দন গতি যদি কেউ হয়, এই যে দেখো এটা স্পন্দন গতি, এটা স্পন্দন গতি, স্পন্দন গতি যদি হয় এটা অবশ্যই পর্যাবৃত্ত গতি হবে। কিন্তু পর্যাবৃত্ত গতি যদি হয়, দেখো এটাও কিন্তু পর্যাবৃত্ত গতি, এটা পর্যাবৃত্ত গতি, এটা পর্যাবৃত্ত গতি, এটা পর্যাবৃত্ত গতি। যদি পর্যাবৃত্ত গতি হয় ওটা স্পন্দন গতি হইতে পারে নাও পারে, বাট এটা স্পন্দন গতি না, এটা স্পন্দন গতি না, কিন্তু দুইটা স্পন্দন গতি। আশা করি বুঝতে পারছো, না বুঝতে অবশ্যই তোমরা ভাইকে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের স্পন্দন গতি কাকে বলে আমরা শিখলাম, স্যার বুঝতে পারছেন? আচ্ছা এখন তোমাদের মাঝে মাঝে একটা বিষয় নিয়ে কিন্তু কনফিউজ রাখতে পারে, ওইটা হচ্ছে আমাদের বইয়ে কিন্তু সরল স্পন্দন গতি আছে। কথাটা বুঝিও, আমাদের সরল স্পন্দন গতি এবং সিম্পল স্পন্দন গতি এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কথাকে বুঝছো? ঠিক আছে, একটু করে দেখো। আমরা এখন পড়বো হচ্ছে তোমার সরল স্পন্দন গতি। ঠিক আছে, সরল স্পন্দন গতি আমার শুধুমাত্র স্পন্দন গতি বা দোলন গতি আর সরল স্পন্দন গতির মধ্যে একটা ছোট পার্থক্য আছে। ঠিক আছে, তো সরল স্পন্দন গতি, তো কোনো স্পন্দন গতিকে যদি তুমি সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন বলতে চাও, ওই ক্ষেত্রে তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে তোমরা নোট করো যে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হইতে হবে। ঠিক আছে, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হইতে হবে। বুঝছো কি বলছি? তোমার স্পন্দন গতিকে সরল স্পন্দন গতি বলার জন্য অবশ্যই ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হইতে হবে, এই শর্তটা পালন করতে হবে। তখন তুমি ওই স্পন্দন গতিকে সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন বা SHM বলতে পারো। ঠিক আছে, আমি বুঝাই বলতেছি। দেখো এর কিন্তু একটা স্প্রিং। ঠিক আছে, আমি একটু পরিষ্কার করে আগে, এখানে একটু ভিজিবিলি হয়ে গেছে তো তোমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। ঠিক আছে, দেখো আমার হচ্ছে এটা একটি স্প্রিং। ঠিক আছে, এই স্প্রিংটাকে হচ্ছে দেখো আমি টেনে সম্প্রসারিত করছি, আমি টেনে স্প্রিংটাকে সম্প্রসারিত বা একটু সম্প্রসারিত করছি বা বাড়াইছি। ঠিক আছে, আর এটা হচ্ছে স্প্রিংটার সাম্যাবস্থা, এটা হচ্ছে স্প্রিংটার সাম্যাবস্থা বা স্প্রিংটার স্বাভাবিক অবস্থায় যেখানে থাকে আর কি। বুঝছো? আচ্ছা একটু করে মনোযোগ দিয়ে দেখো যে আমাদের এই যে স্প্রিং বা রাবার ব্যান্ড, যে রাবার ব্যান্ড দিয়ে ধরো আমাদের আম্মুরা বা মানে আপুরা চুল বাঁধে, ওই রাবার ব্যান্ড বা আমাদের প্যান্টের মধ্যে যেই মানে রাবার ব্যান্ডটা মাঝে মাঝে ইউজ করে, এটা এই যে রাবার ব্যান্ড বা স্প্রিং, এই বস্তুগুলো হচ্ছে তোমার স্থিতিস্থাপক বস্তু। ঠিক আছে, স্থিতিস্থাপক বস্তু মানে কি? তুমি যদি ওদেরকে টানো বা সম্প্রসারিত করো, ওরা কিন্তু আবার আগে থেকে ফেরত আসবে। বুঝছো? যেমন তোমাদেরকে যদি আমি একটু করে দেখাই, আমার হাতে কিন্তু একটা রাবার আছে, এই রাবারটা হচ্ছে কি একটা স্থিতিস্থাপক বস্তু। আর যারা স্থিতিস্থাপক বস্তু ওদেরকে যদি তুমি টানো বা সম্প্রসারিত করো, দেখছো আমি যদি ছেড়ে দিই এটা আবার আগের অবস্থায় ফেরত আসবে। স্প্রিংটাকে যদি আমি এটা সাম্য অবস্থা বা স্বাভাবিক অবস্থা তার টেনে যদি ছেড়ে দিই, এটা কয়েকবার সংকোচন প্রসারিত হয়ে এটা আবার আগে থেকে ফেরত চলে আসবে। কথাকে বুঝছো? আচ্ছা তাহলে আমরা কি বোঝাতে চাচ্ছি যে আমার স্প্রিং, এই যে রাবার ব্যান্ড বা মানে চুলের ব্যান্ড যেগুলো আছে, ওগুলো হচ্ছে স্থিতিস্থাপক বস্তু। আর স্থিতিস্থাপক বস্তু দেখো একটু করে, এটা আমার একটা স্থিতিস্থাপক বস্তু, এটা আমার একটা স্থিতিস্থাপক বস্তু।
এই যে এই রাবার ব্যান্ড বা এই স্থিতিস্থাপক বস্তুকে যখন আমরা সম্প্রসারিত করব, ঠিক আছে, এর মধ্যে একটা কি সৃষ্টি হয়, বাধা দানকারী বলের সৃষ্টি হয়। আমরা যখন এই স্প্রিংটাকে টানবো তখন এই স্প্রিং এর ভিতরে একটা বাধা দানকারী বলের সৃষ্টি হবে। এই রাবার ব্যান্ডটাকে যখন আমরা সম্প্রসারিত করব তখন এর ভিতরে একটা কি সৃষ্টি হয়েছে, বাধা দানকারী বলের সৃষ্টি হয়েছে। এর ভিতরে এই রাবার ব্যান্ড বা এই স্প্রিং এর ভিতরে যে বাধা দানকারী বলের সৃষ্টি হয় ওইটাকে আমরা বলি হচ্ছে প্রত্যয়নী বল। ঠিক আছে, তাহলে আমি এটা টানতেছি, ফলে এর ভিতরে বর্তমানে কি সৃষ্টি হয়েছে, বর্তমানে একটা বাধা দানকারী বলের সৃষ্টি হয়েছে। যে বাধা দানকারী বলের কাজটা কি, যখন আমি এই বল এটাকে ছেড়ে দিব, এই বাধা দানকারী বলের কারণে ও কিন্তু আগের অবস্থায় ফেরত আসে। এই যে দেখো, ওকে আমি যখন সম্প্রসারিত করে ছেড়ে দিব, ওর ভিতরে যখন ওকে আমি সম্প্রসারিত করি, ঠিক ওই মুহূর্তের ভিতরে কি সৃষ্টি হয়, একটা বাধা দানকারী বলের সৃষ্টি হয়। যে বাধা দানকারী বলটাকে আমরা আমাদের বইয়ের ভাষায় প্রত্যয়নী বল বলি, প্রত্যয়নী বল, বা তুমি এটাকে স্প্রিং ফোর্স বলতে পারো, স্প্রিং ফোর্স বলতে পারো বা প্রত্যয়নী বল বলতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের একটা স্থিতিস্থাপক বস্তু, সেটা রাবার ব্যান্ড বা রাবার হতে পারে বা স্প্রিং হতে পারে, ওকে যখন আমরা টানবো বা সম্প্রসারিত করবো বা সংকুচিত করবো, এটাও হতে পারে, সমস্যা নাই, সংকুচিত করবো, ঠিক আছে, সংকুচিত করবো, তখন এর ভিতরে একটা বাধা দানকারী বলের সৃষ্টি হয়। ঠিক আছে, যাই বাধা দানকারী বলের কারণে যখন আমরা ওকে ছেড়ে দিব তখন ও যে আমার আগের অবস্থায় ফেরত আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন আসো এই যে আমাদের এক স্প্রিং বা যেই বাধা দানকারী বল এই স্প্রিং এর ভিতরে সৃষ্টি হয় বা ধরো স্থিতিস্থাপক বস্তুর মধ্যে সৃষ্টি হয়। দেখো, আমার কিন্তু এটা সাম্যাবস্থা, একটু মনোযোগ দিয়ে দেখো, ওকে কিন্তু আমি সাম্যাবস্থা থেকে টেনে প্রসারিত করে এতটুকু পর্যন্ত আনছি। দেখো, এই যে এই অংশটা কিন্তু ওর এই স্প্রিংটার সরণ, যেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, একটু করে দেখো, এটা স্প্রিং এর স্বাভাবিক অবস্থা, ওকে আমরা টেনে ঠিক এতটুকু পর্যন্ত আনছি। তাহলে এই যে দেখো, এইটাই হচ্ছে ওর সরণ, স্প্রিংটার সরণ, বুঝছো? এবার দেখো, তাহলে আমি যদি বলি তোমাকে, তো ওকে যদি আমি অল্প টানি, ওর ভিতরে কিন্তু অল্প বাধা দানকারী বলের সৃষ্টি হয়। যদি ওকে আরেকটু বেশি টানি, বা দেখো এটা কিন্তু স্বাভাবিক অবস্থা, দেখো ওর সরণটা কিন্তু অল্প হয়েছে, ফলে ওর কাছে ওর ভিতরে বাধা দানকারী বলের পরিমাণ অল্প সৃষ্টি হয়েছে। দেখো, ওকে আমি এটা ওর স্বাভাবিক অবস্থা, ঠিক আছে, ওর সরণ ঘটাইছে অল্প, এই ক্ষেত্রে ওর ভিতরে বাধা দানকারী বলের সৃষ্টি হয়েছে কম, আমি ওর সরণটা আরেকটু বেশি ঘটাইছি। এই ক্ষেত্রে পূর্বের তুলনায় বাধা দানকারী বল আরেকটু বেশি সৃষ্টি হয়েছে। এখন দেখো, ওকে আমি ওর সরণটা একটু আরো বেশি ঘটাইছি। এই ক্ষেত্রে মানে পূর্বের দুই অবস্থার তুলনায় ওর ভিতরে বাধা দানকারী বলটা আরো বেশি করে সৃষ্টি হয়েছে। তার মানে তোমার সরণটা যত বেশি হবে বা তুমি যত বেশি সম্প্রসারিত করবা, তা অর্থাৎ ওর সরণটা যত বেশি হবে, ওর ভিতরে বাধা দানকারী বলটা তত বেশি হবে। এই যে দেখো, অল্প সরণ, ওর ভিতরে বাধা দানকারী বল অল্প সৃষ্টি হয়েছে, বেশি সরণ, পূর্বে তুলনায় বাধা দানকারী বল ওর ভিতরে একটু বেশি সৃষ্টি হয়েছে, অনেক বেশি সরণ, আগের দুইটার তুলনায় ওর ভিতরে বাধা দানকারী বল যেটা সৃষ্টি হয় বলছিলাম ওইটা আরো বেশি সৃষ্টি হয়েছে। তার মানে সরণ বেশি, যদি সরণ বেশি হয় বাধা দানকারী বল বা প্রত্যয়নী বল বেশি সৃষ্টি হয়। তাইলে আমরা এক স্প্রিং বা বাধা দানকারী বল যেটা বলতেছি, এটা হচ্ছে আমার কার সমানুপাতিক স্যার, সরণ এর সমানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিক মানে কি, একজন বাড়লে একজন বাড়বে, একজন কমলে একজন কমবে। আমার সরণ বেশি হইলে বাধা দানকারী বল বা স্প্রিং বলটা কম সৃষ্টি হয়, সরণ বেশি হইলে স্প্রিং বলটা বেশি সৃষ্টি হয় বা ওর ভিতরে বাধা দানকারী বল বেশি সৃষ্টি হয়।
ঠিক আছে, এই জন্য আমরা কি বলতে পারি, তোমার সরণ এবং স্প্রিং বল বা বাধাদানকারী বলের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। মানে সরণ বেশি হলে বাধাদানকারী বল বা প্রত্যায়নী বল বা স্প্রিং বল বেশি সৃষ্টি হয়, সরণ কম হলে স্প্রিং বল বা বাধাদানকারী বল কম সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাকে যে কথাটা বলছিলাম যে স্পন্দন গতিকে সরল স্পন্দন গতি যদি আমরা বলতে চাই, এক্ষেত্রে আমাদের একটা শর্ত মানতে হবে। শর্তটা হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হইতে হবে। আচ্ছা এখন একটু করে তোমরা দেখো, আমার এখানে যে স্প্রিং বল বা বাধাদানকারী বল বলতেছি, বল কিন্তু একটা ভেক্টর রাশি, আর সরণ এটাও কিন্তু একটা ভেক্টর রাশি। এখন তোমার দেখো তোমার সরণটা কোন দিকে ঘুরতেছে, সরণটা ঘুরতেছে কিন্তু এই দিক বরাবর, আর বাধাদানকারী বলটা সৃষ্টি হচ্ছে তার বিপরীত দিকে। ঠিক আছে, দেখো তোমার সরণটা কোন দিকে সৃষ্টি হয়েছে, সরণটা কিন্তু এই দিক বরাবর সৃষ্টি হয়েছে, আর বাধাদানকারী বলটা কিন্তু কোন দিকে কাজ করতেছে, দেখো এই দিক বরাবর কাজ করতেছে। অর্থাৎ সরণ এবং বাধাদানকারী বল বিপরীত দিকে কাজ করতেছে। তাই সরণ ভেক্টর রাশি, বাধাদানকারী বল ভেক্টর রাশি, যেহেতু দুইজন বিপরীত দিকে কাজ করতেছে, এই যে এই দুটো ভেক্টর রাশি যে বিপরীত দিকে কাজ করতেছে, এই কথাটা আমরা সংকেতের আমরা বোঝানোর জন্য যে কোনো একজন আগে আমাদের মাইনাস দিতে হবে। এই মাইনাসটা কি বোঝাচ্ছে, এই দুটো ভেক্টর রাশি একজন যেদিকে কাজ করে আরেকজন তার বিপরীত দিকে কাজ করে। এই মাইনাসটার অর্থ হচ্ছে এটা, যে আমার সরণটা যেদিকে হচ্ছে বাধাদানকারী বলটা তার বিপরীত দিকে কাজ করতেছে। ঠিক আছে, মাইনাসটা কেন দিচ্ছে বুঝতে পারছো? মাইনাসটা বোঝাচ্ছে হচ্ছে একজন যেদিকে মানে সরণটা যেদিকে হচ্ছে আর স্প্রিং বলটা তার বিপরীত দিকে হচ্ছে, এই জিনিসটা বোঝাচ্ছে। স্যার বুঝতে পারছেন? আচ্ছা এরপর আসো, আমাদের এটা হচ্ছে এফ। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি, এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি স্যার, এম এ সমানুপাতিক মাইনাস এক্স। এমটা আমরা অপর পাশে পাঠিয়ে দিই, এমটা গুণ হিসেবে আছে, পক্ষান্তর বা অপর পাশে পাঠিয়ে দিলে এটা কি হয়ে যাবে, দেখো 1/m হয়ে যাবে। ঠিক আছে, সামনে একটা মাইনাস আছে। ঠিক আছে, এখন একটু করে দেখো, এই যে একটু করে দেখো আমার এখানে এই অংশটা কিন্তু ধ্রুবক, মানে বস্তুর ভর, এই ভরটা কিন্তু পরিবর্তন হয় না। মানে তুমি সরণটা কিন্তু দেখো, সরণ কম, এই যে দেখো সরণ কম, সরণ বেশি, সরণ আরো বেশি, মানে সরণ অথবা বাধাদানকারী বল এগুলো কিন্তু পরিবর্তনশীল বা তুমি চাইলে পরিবর্তন করতে পারো, কিন্তু বস্তুর ভর এটা কিন্তু পরিবর্তন হয় না। ঠিক আছে, মানে বস্তুর ভর হচ্ছে ধ্রুবক, তাই আমরা এটাকে কনসিডার করতে হবে না। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, কেন কনসিডার করি নাই, কারণ বস্তুর ভরটা ধ্রুবক তাই কনসিডার করি নাই বা বিবেচনা করি নাই। আমরা এখান থেকে কি লিখতে পারি স্যার, এখান থেকে আমরা কি লিখতে পারি যে আমার ত্বরণ সমানুপাতিক মাইনাস এক্স বা সরণ। দেখছো এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে স্প্রিংটার ক্ষেত্রে আমরা প্রমাণ করছি যে আমার স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারি যে ত্বরণ, স্প্রিং এর ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ঠিক আছে, সমানুপাতিক মানে আমার ত্বরণ মানে সমানুপাতিক মানে ত্বরণ বেশি হলে মানে সরণ বেশি হলে ত্বরণ বেশি হবে, আর মাইনাস মানে তোমার হচ্ছে সরণটা যেদিকে হচ্ছে ত্বরণটা তার বিপরীত দিকে হচ্ছে, মাইনাসটা এই জিনিসটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে কিছুক্ষণ আগে বলছিলাম যে স্প্রিং গতিটা কিন্তু পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, স্প্রিং গতিটা হচ্ছে স্পন্দন গতি, বাট আমরা যদি চাই স্প্রিং এর গতিটাকে যদি সরল স্পন্দন গতি যদি আমরা বলতে চাই, ওই ক্ষেত্রে ওই স্পন্দন গতিটা ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হইতে হবে। কথাটা বুঝিও, নোট আকারে তোমরা লিখে নিতে পারো যে আমরা স্পন্দন গতি বা দোলন গতিকে সরল স্পন্দন গতি যদি বলতে চাই, সেক্ষেত্রে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হইতে হবে। ঠিক আছে, তাহলে আমার স্প্রিং এবং সরল দোলক দুজনের গতি কিন্তু স্পন্দন গতি, কিন্তু আমাদের সরল দোলকের স্পন্দন গতিকে আমরা সরল স্পন্দন গতি বলতে পারবো না, কিন্তু
স্প্রিং এর যে স্পন্দন গতি এটাকে আমরা সরল স্পন্দন গতি বলতে পারবো বা সিম্পল হারমোনিক মোশন বলতে পারবো। কথা কি বুঝতে পারছি? তাহলে আমাদের আজকে ক্লাসে হচ্ছে পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি নিয়ে আমরা পড়াশোনা করছি। আর স্পন্দন গতিকে যদি আমাদের সরল স্পন্দন গতি বলতে চাই, ওই ক্ষেত্রে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হইতে হবে। ঠিক আছে, মানে আমরা কনফিউজড হয়ে যাই যে স্পন্দন গতি সরল স্পন্দন গতি কোনটা কিরকম বা কোনটা কি। ঠিক আছে, মানে আমার কিন্তু তারা আজকে ক্লাস থেকে তোমরা কনফিউজড হবে না যে স্পন্দন গতি এবং সরল স্পন্দন গতির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, আর আজকে ক্লাসে যদি তোমরা কোনো অংশ যদি না বুঝে থাকো ভাইয়াকে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। আর ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা তোমরা তোমাদের সবখানে এটা শেয়ার করে দিবে ক্লাসটা। ঠিক আছে, ক্লাসে কোনো অনুষ্ঠান অবস্থা ভাইকে প্রশ্ন করবা। আজকে ক্লাসে এতটুকুই থাক, আশা করি ক্লাসটা তোমরা ভালো লাগছে। আর কিন্তু ক্লাসে ভাইয়া যা যা পড়াইছি প্রত্যেকটা অংশ বসে নোট করবা। ঠিক আছে, সবাইকে ক্লাসটা করার জন্য অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।